আজ আমাদের আলোচনার বিষয় সারফেস কেমিস্ট্রি বা পৃষ্ঠতলীয় রসায়ন। মনে করো একটা কন্টেনারের মধ্যে কিছু জলীয় বাষ্প অর্থাৎ ওয়াটার ভেপার রয়েছে। এরকম একটা কন্টেনারে যদি তুমি ক্যালসিয়াম ক্লোরাইড রাখো, ঠিক একই রকম আর একটা কন্টেনার নিলাম যেখানে ওয়াটার ভেপার রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, যেখানে তুমি সিলিকা জেল নিলে, এটা কি আমরা নিলাম সিলিকা জেল, যা তোমরা বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট বা অনেক সময় জুতোর বাক্সে বা মেডিসিনের বক্সের মধ্যে তোমরা দেখো অনেক সময় থাকে, যাতে ময়েশ্চার অ্যাবজর্ব করতে কাজে লাগে। এটা কিন্তু ব্যবহার করা হয়। তাহলে আমরা একটাতে নিলাম সিলিকা জেল আর একটাতে রয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড, আর ভেতরে ওয়াটার ভেপার রয়েছে, জলীয় বাষ্প রয়েছে। তাহলে আমি যদি কিছুক্ষণ বাদে দেখি যে এক্ষেত্রে আর এক্ষেত্রে অর্থাৎ দুটো ক্ষেত্রে ওয়াটার ভেপার কিভাবে এই পদার্থগুলোর চারপাশে ডিস্ট্রিবিউটেড হবে, তোমরা দেখতে পাবে যেটা ক্যালসিয়াম ক্লোরাইড রয়েছে তার সারফেসে যেমন থাকবে সেরকম এর ভেতরেও কিন্তু ওয়াটার ভেপারগুলো প্রবেশ করে যাবে। কিন্তু সিলিকা জেলটা যদি ভালো করে খেয়াল করো, দেখবে এক্ষেত্রে ওয়াটার ভেপারগুলো শুধুমাত্র সারফেসের মধ্যেই আটকে থাকবে। তাহলে এই যে প্রক্রিয়া, যে প্রথম যেটা ঘটনা, তাকে আমরা বলবো অ্যাবজর্পশন, আর পরের যে প্রক্রিয়া ঘটলো তাকে আমরা বলবো অ্যাডজর্পশন। তাহলে পার্থক্য কিন্তু এখানে দুটো অ্যালফাবেট, একটা হচ্ছে বি, একটা হচ্ছে ডি। এটাকেই বাংলায় বলা হচ্ছে শোষণ, এটাকে বলা হচ্ছে অধিশোষণ। তাহলে প্রথম প্রক্রিয়াটা আমাদের যেটা আলোচনা হলো, সেখানে কিন্তু মলিকুলগুলো অর্থাৎ ওয়াটার যে মলিকুলগুলো রয়েছে সেটা আশেপাশে যেমন থাকছে আবার ভেতরেও কিন্তু প্রবেশ করে যাচ্ছে। কিন্তু সিলিকা জেলের ক্ষেত্রে দেখছো শুধুমাত্র সারফেসের মধ্যে সেটা সীমাবদ্ধ থাকছে। এটাই কিন্তু আমাদের আজকে মূল আলোচনার বিষয়, অ্যাডজর্পশন বা অধিশোষণ। তাহলে এই যে অ্যাডজর্পশন বললাম, এটা আমরা দেখলাম সারফেসে মূলত ঘটছে। তাহলে অ্যাডজর্পশন প্রক্রিয়াটা কোথায় ঘটছে? সারফেসে, যে কারণে একে আমরা সারফেস কেমিস্ট্রির অন্তর্ভুক্ত করেছি। এইবার যেটা মনে রাখার বিষয়, দেখো এখানে যে পদার্থর গায়ে এটা অ্যাডজর্বড হচ্ছে, যে আটকে রাখছে, তাকে আমরা বলবো অ্যাডজর্বেন্ট। অ্যাডজর্বেন্ট বা বাংলায় বলবো আমরা এটাকে অধিশোষক। অধিশোষক। আর যারা আটকে থাকছে এগুলোকে আমরা বলবো অ্যাডজর্বেট বা অধিশোষিত পদার্থ। এখন এই অ্যাডজর্পশন দেখো দুভাবে ঘটতে পারে। যদি দেখো সারফেসের সাথে কোনো কেমিক্যাল রিয়াকশন হয়ে যাচ্ছে, তুমি যদি দেখো যে সারফেসে গিয়ে কি হচ্ছে, কোনো কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, তাহলে সেখানে একরকম। আবার যদি দেখো যে সারফেসে কোনো কেমিক্যাল রিয়াকশন হচ্ছে না, উইক ভ্যান ডার ওয়াল কোনো ফোর্স দ্বারা সারফেসে আটকে রয়েছে, সেরকমভাবে করতে পারে। যদি সারফেসে কেমিক্যাল রিয়াকশন হয়, তার দ্বারা এখানে
অ্যাডজর্বড হয় তাকে আমরা বলবো কেমিক্যাল অ্যাডজর্পশন বা কেমিজর্পশন। আর যদি দেখো সারফেসের মধ্যে সে আটকাচ্ছে কিন্তু উইক ভ্যান ডার ওয়াল ফোর্স দ্বারা আটকাচ্ছে, তাকে বলবো আমরা ফিজিক্যাল অ্যাবজর্পশন বা ফিজিজর্পশন। বাংলায় রাসায়নিক বন্ধন দ্বারা আবদ্ধ হলে তাকে বলবো রাসায়নিক অধিশোষণ, এবং কোনো ভ্যান ডার ওয়াল ফোর্স দ্বারা যদি আবদ্ধ হয় তাকে আমরা বলবো, বা উইক কোনো ফোর্স দ্বারা আবদ্ধ হয় তাকে বলবো ভৌত অধিশোষণ। তাহলে অবশ্যই কেমিক্যাল অ্যাবজর্পশন যেটা হবে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে ইরিভার্সিবল প্রকৃতির হবে, আর ফিজিক্যাল অ্যাবজর্পশনটা অবশ্যই তোমরা দেখতে পাবে কিছুটা রিভার্সিবিলিটি থাকবে। এছাড়া এই দুইয়ের মধ্যে আর কি তুমি পার্থক্য দেখতে পাবে? তোমরা দেখতে পাবে যে এই যে অ্যাবজর্পশনটা ঘটছে সেক্ষেত্রে যদি কেমিক্যাল অ্যাবজর্পশন হয় সেটা অনেক বেশি স্পেসিফিক, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস নিকেল বা প্ল্যাটিনামের গায়েই কিন্তু অ্যাডজর্ব হবে কেমিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে। তাহলে নিকেল বা প্ল্যাটিনামের গায়ে কিন্তু কেমিক্যাল অ্যাডজর্পশন হয়ে হাইড্রোজেন কিন্তু আটকে থাকে, হাইড্রোজেন কিন্তু আবদ্ধ হয়। এটা হচ্ছে কেমিক্যাল অ্যাডজর্পশন, যেটা অনেক বেশি স্পেসিফিক। কিন্তু যদি তুমি নাইট্রোজেন দেখো, নাইট্রোজেন কিন্তু দেখতে পাবে তোমরা যখন অ্যাডজর্ব করবে তখন কিন্তু নিকেলের গায়ে না আটকে নাইট্রোজেন কিন্তু তখন দেখতে পাবে এফি বা টাংস্টেনের গায়ে আটকাচ্ছে। তাহলে এই যে কেমিক্যাল অ্যাডজর্পশন অনেক বেশি সুনির্দিষ্ট, রাসায়নিক অধিশোষণ অনেক বেশি সুনির্দিষ্ট, কেমিক্যাল অ্যাডজর্পশন অনেক বেশি স্পেসিফিক। একটা পার্টিকুলার গ্যাস পার্টিকুলার সাবস্টেন্সের গায়েই কিন্তু অ্যাডজর্বড হবে। কিন্তু যদি তুমি ফিজিক্যাল অ্যাডজর্পশন বা ভৌত অধিশোষণের কথা ভাবো, তুমি দেখতে পাবে যে চারকোলের গায়ে হাইড্রোজেন নাইট্রোজেন বিভিন্ন গ্যাস কিন্তু আটকাতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ফিজিক্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে দেখা যায়, সেখানে যেহেতু ভ্যান ডার ওয়াল ফোর্সের উপর ডিপেন্ড করে, যেই সমস্ত গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল ফোর্স মান খুব কম, যেমন ধরো হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলোর ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল ফোর্স কম। ফলে দেখা যায় এদের ক্ষেত্রে আর একটা ঘটনাও তুমি দেখতে পাবে, এদের ক্রিটিক্যাল টেম্পারেচার অর্থাৎ সংকট উষ্ণতা অনেক কম। ফলে এরা খুব সহজে কনডেনসেশন ঘটে না, এদের কনডেনসেশন বা ঘনীভবন সহজে ঘটে না। ফলে এরা কিন্তু যত সহজে গায়ে অ্যাডজর্বড হবে তার থেকে অনেক সহজে অ্যাডজর্বড হবে অন্য যে কম গ্যাস রয়েছে, যেমন SO2, NH3, যাদের ভ্যান ডার ওয়াল ফোর্সের মান তুলনামূলক বেশি এরা দেখতে পাবে, বা HCl যাদের ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা মনে রাখবে তুলনামূলক অনেক বেশি হয়, এদের কনডেনসেশন সহজ হয়, এরা অনেক সহজে এর গায়ে অ্যাডজর্বড হবে। এটা কিন্তু শুধু ফিজিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে। তাহলে ফিজিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল ফোর্স যেহেতু একটা ফ্যাক্টর, ফলে নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন যাদের ভ্যান ডার ওয়াল ফোর্স তুলনামূলক কম, যাদের সহজে লিকুইফাই করা যায় না, তারা কিন্তু দেখতে পাবে এর গায়ে কিন্তু সহজে আটকাচ্ছে না। অন্যদিকে SO2, অ্যামোনিয়া, HCl এই গ্যাসগুলিকে দেখবে এদের ভ্যান ডার ওয়াল ফোর্সটা তুলনামূলক বেশি হওয়ার কারণে এরা কিন্তু অনেক সহজে লিকুইফাই করা যায় এবং এদের অ্যাডজর্পশনও কিন্তু অনেক বেশি হয়। এবার আরেকটা বিষয় বলি, এই দু ক্ষেত্রেই কিছু এনথ্যালপি বা হিটের চেঞ্জ হবে। মনে রাখবে কেমিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে হিটের চেঞ্জটা অনেক বেশি হয়। কেমিক্যাল অ্যাডজর্পশন যখন তোমরা দেখবে সেখানে যে এনথ্যালপির চেঞ্জ হবে সেটা প্রায় 40 থেকে 200 কিলোজুল পার মোল ঘটবে। আর ফিজিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে এটা তুলনামূলক কম, ওই 4 থেকে 40 কিলোজুল পার মোল এই রেটে ঘটবে। তাহলে দু ক্ষেত্রেই আমরা দেখব এক্সোথার্মিক হবে, এবং খেয়াল রাখতে হবে যে কেমিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে এনথ্যালপি চেঞ্জটা তুলনামূলক বেশি হবে এবং ফিজিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে তুলনামূলক কম হবে। তাহলে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেওয়া হয় যে
ফিজিক্যাল অ্যাবজর্পশন বা ফিজিজর্পশন এবং কেমিজর্পশনের মধ্যে ডিফারেন্স, রাসায়নিক অধিশোষণ এবং ভৌত অধিশোষণের মধ্যে পার্থক্য, তোমরা এখান থেকে 4টে ডিফারেন্সিয়েশন তোমরা এখানে করে রেখে দেবে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেটা আমরা অলরেডি বললাম যে কেমিক্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কেমিক্যাল বন্ডিং একটা ফ্যাক্টর, ফিজিক্যাল অ্যাবজর্পশনের সঙ্গে ভ্যান ডার ওয়াল ফোর্স জড়িত। কেমিক্যাল অ্যাবজর্পশন তোমরা দেখতে পেলে রিভার্সিবিলিটিটা কম থাকবে, ইরিভার্সেবল প্রকৃতির হবে, ফিজিক্যাল অ্যাবজর্পশন রিভার্সেবল প্রকৃতির হবে। কেমিক্যাল অ্যাবজর্পশন অনেক বেশি স্পেসিফিক, অর্থাৎ নির্দিষ্ট পদার্থের গায়ে নির্দিষ্ট পদার্থই আটকাতে পারবে, অ্যাবজর্বড হতে পারবে, ফলে এটা অনেক বেশি স্পেসিফিক, অনেক বেশি সুনির্দিষ্ট। ফিজিক্যাল অ্যাবজর্পশন তুলনামূলক কম সুনির্দিষ্ট, কম স্পেসিফিক। আর কি দেখলে যে এনথালপি চেঞ্জ কেমিক্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে তুলনামূলক বেশি হবে, ফিজিক্যাল অ্যাবজর্পশনের তুলনামূলক কম হবে। এরপর চলে এসো অ্যাবজর্পশন কেন ঘটছে। দেখো তোমরা সারফেস টেনশনের যে কারণটা দেখেছিলে, এখানে ওই একই প্রকারের প্রায় কারণ দেখা যায়। কি দেখা যায়? আমি যদি একটা অ্যাবজর্বেন্টকে ভাবি, একটা অধিশোষককে ভাবি, এর সারফেসে কেন অ্যাক্টিভিটি বেশি থাকে তার কারণটা দেখো। যে মলিকুলগুলো আমাদের এর মাঝখানে কোনো একটা জায়গায় রয়েছে, দেখো এর সব দিকে যে ফোর্সগুলো কাজ করছে, আমরা যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বলি, দেখো ব্যালেন্স করে দিচ্ছে। দেখো খেয়াল করো, ফোর্সটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। কিন্তু যদি কোনো একটা মলিকুলকে তুমি সারফেসে আছে, এইখানে বা এইখানে সারফেসে আছে ভাবো, তাহলে কিন্তু সেটা কিন্তু ব্যালেন্স হতে পারছে না। দেখো এখানে কিন্তু ফোর্সটা ব্যালেন্স হতে পারছে না। এ দেখো, তাহলে এই বরাবর একটা ফোর্স, এই বরাবর একটা ফোর্স কাজ করছে, যার ফলে এর সারফেসে বিভিন্ন মলিকুলগুলো আটকে যেতে পারে বা আবদ্ধ হতে পারে। এই হলো আমাদের কেন সারফেস অ্যাক্টিভ হয়, অর্থাৎ কেন আমরা দেখতে পাবো যে বিভিন্ন সারফেসে গেলে আমরা কেন দেখতে পাবো যে সারফেসগুলোতে বিভিন্ন জিনিস অ্যাবজর্বড হয়। এটাই হলো অ্যাবজর্পশনের কারণ বা অধিশোষণের কারণ। এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে এখানে কিছু থার্মোডাইনামিক প্যারামিটারের কীরকম চেঞ্জ হয়। এক হচ্ছে আমরা আলোচনা করব প্রথমে এন্ট্রপি নিয়ে। দেখো এন্ট্রপি হচ্ছে মেজারমেন্ট অফ ডিসঅর্ডারনেস। যত বেশি অগোছালো, যত বেশি ছড়ানো ছেটানো, যত বেশি ক্যাওয়াস, এন্ট্রপি তত বেশি। যত অর্ডার্ড, যত পরিপাটি, তার এন্ট্রপি তত কম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে জায়গাটা দেখো, কতগুলো গ্যাস মলিকুল মনে করো ঘুরে বেড়াচ্ছিল, তাহলে কতগুলো গ্যাস মলিকুল যখন ঘুরে বেড়াচ্ছিল তখন তার এন্ট্রপির ভ্যালু যা ছিল, অর্থাৎ তার মধ্যে ডিসঅর্ডারনেস যত বেশি ছিল, যখন একটা সারফেসের মধ্যে সে এসে অ্যাবজর্বড হলো, আটকে গেল, তখন তার কি হলো, ডিসঅর্ডারনেসটা কমলো, অর্থাৎ এন্ট্রপি কিন্তু ডিক্রিজ করলো। তাহলে মনে রাখবে যে অ্যাবজর্পশনের ক্ষেত্রে কিন্তু এন্ট্রপির চেঞ্জটা নেগেটিভ, অর্থাৎ এন্ট্রপি কি হয়, এন্ট্রপি হ্রাস পায়, এন্ট্রপি কমতে থাকে। এখন আমরা জানি যে যে কোনো প্রসেস ঘটার জন্য, স্পন্টিনিউয়াস ঘটার জন্য ডেল্টা জিকে অবশ্যই কি হতে হবে, নেগেটিভ হতে হবে। ডেল্টা জি মাস্ট বি নেগেটিভ। কেন? এটা হচ্ছে স্পন্টিনিউটির আমরা জানি ম্যাথামেটিক্যাল টুলস হচ্ছে ডেল জি, যেটা হচ্ছে গিবস ফ্রি এনার্জি বলা হয়। এই গিবস ফ্রি এনার্জি যদি কোনো প্রসেস, যদি কোনো রিয়াকশান স্পন্টিনিউয়াস হতে হয়, তাহলে এটাকে অবশ্যই নেগেটিভ হতে হবে। একটা কোশ্চেন তোমাদের দেওয়া হয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সো দ্যাট দ্য অ্যাবজর্পশন প্রসেস ইজ এক্সোথার্মিক, অর্থাৎ অধিশোষণ প্রক্রিয়াটি তাপমোচী প্রক্রিয়া। দেখো কি করে আমরা প্রুভ করব, চলো আমরা দেখে নিই। দেখো আমরা গিবস ইকুয়েশন জানি, ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস, এই কোয়েশনটা আমাদের পরিচিত। এখন আমরা দেখলাম এন্ট্রপি কিন্তু আমরা কমতে দেখলাম, যখন অ্যাবজর্পশন হয় তখন এন্ট্রপি কমে। কারণ কি, ক্যাওয়াসনেস বা র্যান্ডামনেসটা এখানে আমরা দেখলাম কমে যাচ্ছে, মলিকুলগুলো অ্যাবজর্বড হচ্ছে, আবদ্ধ হচ্ছে।
ধরো কতগুলো পাখি উড়ে বেড়াচ্ছে, সেই পাখিগুলো যদি গাছের ডালে এসে বসে তাহলে তার কেওয়াসনেস বা র্যান্ডামনেসটা কমছে, ফলে এনট্রপি কী হচ্ছে, ডিক্রিজ করছে। তাহলে অবশ্যই আমরা যখন অ্যাডজর্পশন ঘটবে এনট্রপি কী হবে, এনট্রপি কিন্তু অবশ্যই ডিক্রিজ করবে। তাহলে এনট্রপি যদি ডিক্রিজ করে তাহলে এনট্রপিটা নেগেটিভ হবে, এনট্রপি চেঞ্জটা নেগেটিভ হবে। তাহলে এই ইকুয়েশানে, গিবসের ইকুয়েশানে যদি আমরা এনট্রপিটা বসাই, দেখো মাইনাস ডেল এস, তাহলে এই ভ্যালুটা কিন্তু তোমার পজিটিভ হয়ে যাবে। দেখো এই মাইনাসে মাইনাসে পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ডেল জি নেগেটিভ হতে পারছে না। অথচ প্রক্রিয়াটা ঘটার জন্য, কোনো একটা প্রসেস ঘটার জন্য ডেল জি মাস্ট বি নেগেটিভ, ডেল জিকে অবশ্যই নেগেটিভ হতে হবে, নইলে তো প্রক্রিয়াটা ঘটতেই পারবে না। তাহলে ডেল জিকে যদি নেগেটিভ হতে হয় তাহলে এখানে কি কখনোই সম্ভব, যদি এটাও প্লাস হয় এটাও প্লাস হয়, হবে না। তাহলে অবশ্যই তোমাকে ডেল এইচকে এখানে নেগেটিভ হতেই হবে। ডেল এইচ যদি নেগেটিভ না হয় তাহলে কিন্তু এই ভ্যালুটা অবশ্যই কোনোভাবেই নেগেটিভ হতে পারে না। তাহলে মনে রাখতে হবে এই যে প্রসেস, এর জন্য ডেল এইচকে অবশ্যই নেগেটিভ হতে হবে, তার মানে এটা অবশ্যই এক্সোথার্মিক বা তাপমোচী হবে। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা দেখো, তোমরা দেখতে পেলে যে যখন অ্যাডজর্পশন ঘটে ডেল এস নেগেটিভ হয়, ডেল এইচ নেগেটিভ হয় এবং ডেল জিও নেগেটিভ হয়, এই তিনটের ভ্যালুই কিন্তু নেগেটিভ হবে অ্যাডজর্পশন প্রক্রিয়ার ক্ষেত্রে। এবার চলো আমরা দেখি যে এই অ্যাডজর্পশন কি কি বিষয়ের উপর ডিপেন্ড করবে। এক তো ডিপেন্ড করবে কার উপর অ্যাডজর্বড হচ্ছে, অর্থাৎ নেচার অফ অ্যাডজর্বেন্ট অ্যান্ড নেচার অফ অ্যাবজর্বেট, কারা অধিশোষিত হচ্ছে এবং কার ওপর অধিশোষিত হচ্ছে। এছাড়া দুটো যে ভাইটাল পয়েন্টের ওপর ডিপেন্ড করবে সেটা নিয়েই আমরা আলোচনা করব। এক হচ্ছে টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচার কিভাবে অ্যাডজর্পশনকে প্রভাবিত করবে সেটা আমরা আলোচনা করব। তাহলে দেখো টেম্পারেচারের জন্য যে ভ্যারিয়েশন হবে সেটা কিভাবে প্রভাবিত হবে সেটা আমরা দেখে নিই। তাহলে এই টেম্পারেচার কিভাবে আমাদের প্রভাবিত করছে অ্যাডজর্পশনকে আমরা খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো খুব সিম্পলি যদি ভাবি, আমরা যদি গ্যাসের অ্যাডজর্পশন ভাবি, কোনো একটা সলিড সারফেসে গ্যাসের অ্যাবজর্পশন ভাবি, তাহলে গ্যাস মলিকুলগুলোর টেম্পারেচার বাড়লে তাদের কাইনেটিক এনার্জি বেশি থাকছে, ফলে তারা এর গায়ে অ্যাডজর্বড হওয়ার প্রবণতা কিন্তু কম থাকছে। তাহলে এমনি সাধারণ কনসেপ্ট দিয়েই বোঝা যায় কোনো গ্যাসের যে অ্যাডজর্পশন কোনো একটা সলিড সারফেসে ঘটছে, যত টেম্পারেচার বেশি হবে তার অ্যাডজর্পশনটা কমবে। এখন প্রশ্ন হচ্ছে এটাকে যদি আমরা একটু লা চ্যাটেলিয়ার প্রিন্সিপাল দিয়ে এক্সপ্লেন করি তাহলে কিভাবে ব্যাখ্যা করব। দেখো আমরা একটা কন্টেনারের মধ্যে মনে করো কোনো একটা গ্যাস রয়েছে, এটা একটা মনে করো মেটালিক সারফেস, ধরো নিকেল বা প্ল্যাটিনাম, এর গায়ে কোনো একটা পদার্থ মনে করো অ্যাডজর্বড হবে, তাহলে এটা বিফোর অ্যাডজর্পশন। আর যখন মনে করো অ্যাডজর্বড হয়ে গেছে তখন মনে করো আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করো এর গায়ে এইগুলো আটকে গেছে, অ্যাডজর্বড হয়ে গেছে, এটা হচ্ছে আফটার অ্যাডজর্পশন। তাহলে আমরা দেখলাম অ্যাডজর্পশন হওয়ার পর যখন অ্যাডজর্পশন হলো তখন সেটা অবশ্যই কি হবে, নেগেটিভ এনথ্যালপি, অর্থাৎ আমরা এখানে অবশ্যই সেটা এক্সোথার্মিক হবে, মানে তাপমোচী হবে। তাহলে এদিকটা যদি এক্সোথার্মিক হয় তাহলে আমরা থার্মোডাইনামিক্সের রুল অনুযায়ী জানি এদিকটা কি হবে, অবশ্যই ডেল্টা এইচ প্লাস এক্স অর্থাৎ এন্ডোথার্মিক হবে। তাহলে এদিকটা তাপমোচী বা তাপ উৎপন্ন হচ্ছে, হিট ইভলভ হচ্ছে। আর এখানে কি হবে, দেখো তাপগ্রাহী অর্থাৎ তাপ শোষিত হচ্ছে, তাপের শোষণ হচ্ছে। এবার লা চ্যাটেলিয়ার প্রিন্সিপাল কি বলছে, যখন একটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকে তখন কোনোভাবে যদি ইকুইলিব্রিয়ামটাকে আমরা কোনোভাবে এফেক্ট করার চেষ্টা করি, অর্থাৎ আমরা যদি টেম্পারেচার বাড়াই বা প্রেশার বাড়াই, ও নিজেকে এমনভাবে এমন দিকে শিফট করবে
যাতে করে এই চেঞ্জটাকে সে যতটা সম্ভব নালিফাই করতে পারে। সহজ করে যদি বোঝাই যে যদি কোনো কারণে দেখো বাইরে থেকে টেম্পারেচার বেড়ে গেল, তাহলে সিস্টেম এমন দিকে নিজেকে শিফট করবে যাতে ওই টেম্পারেচারটা সে কমাতে পারে, বা বাইরে থেকে যদি আবার কোনোভাবে টেম্পারেচার কমিয়ে দেওয়া হয় বা টেম্পারেচার কমে যায়, সে নিজেকে এমনভাবে শিফট করবে যাতে ওই টেম্পারেচার সে বাড়াতে পারে। তাহলে দেখো আমি যদি এই সিস্টেমটার ক্ষেত্রে দেখছো এদিকে গেলে কি হচ্ছে, এক্সোথার্মিক হচ্ছে, অর্থাৎ দেখো হিট এখানে তৈরি হচ্ছে, হিট ইভলভ হচ্ছে, এখানে দেখো হিট অ্যাবজর্ব হচ্ছে। এবার বাইরে থেকে যদি তুমি হিট দাও, বাইরে থেকে যদি তাপ দাও, তাহলে কি হবে, বাইরে থেকে যদি আমরা হিটিং এফেক্ট করি, টেম্পারেচার বাড়াতে থাকি, তাহলে কোন দিকে যাবে, যেদিকে গেলে ওই বাড়তি হিট সে কমাতে পারবে, বাড়তি টেম্পারেচার কমাতে পারবে। তা দেখো এদিকে হিট কিন্তু অ্যাবজর্ব হবে, তো ঠিক করবে এদিকে যাব না ওদিকে যাব, তাহলে কোন দিকে যাবে, তাহলে কিন্তু এদিকে বেশি বেশি পরিমাণে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। তাহলে এদিকে যদি যায় তাহলে কি হবে, তোমরা দেখতে পাবে ডিসঅপশন, আমরা এখানে অ্যাডজর্পশনের জায়গায় ডিসঅপশন ঘটবে, অর্থাৎ ছেড়ে বেরিয়ে চলে যাবে। তাহলে টেম্পারেচার বাড়লে আমরা দেখতে পাবো অ্যাডজর্পশন হওয়ার টেন্ডেন্সি আমাদের কমে যাবে। এবার দেখো মনে রাখতে হবে কেমিক্যাল অ্যাডজর্পশন যখন হবে তখন সেক্ষেত্রে রিয়াকশন ঘটানোর জন্য তাকে ইনিশিয়ালি কিছুটা এনার্জি দিতে হয়, যাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। এই জন্য কেমিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে প্রথমে টেম্পারেচার বাড়ার সাথে সাথে কিছুটা অ্যাডজর্পশনের পরিমাণ বাড়তে থাকবে, এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন বাড়তে থাকবে, তারপরে দেখা যাবে আস্তে আস্তে কমবে। দেখো আমরা যদি এই অ্যাডজর্বেন্টের মাস এম ধরি এবং এর গায়ে যারা অ্যাডজর্বড হচ্ছে অর্থাৎ মাস অফ অ্যাডজর্বেট, এই পুরোটার মাস যদি আমরা এক্স ধরি, তাহলে এক্স বাই এম এটাকে আমরা বলতে পারি অধিশোষণের মাত্রা বা এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন। কতটা এক্সটেন্ট মানে কতটা পরিমাণ অ্যাডজর্বড হচ্ছে পার ইউনিট মাস, দ্য সাবস্টেন্স adsorbed or gas absorbed per unit mass of absorbent, the amount of substance gets adsorbed by unit mass of absorbent, প্রতি একক ভর দ্বারা কতটা পরিমাণ পদার্থ অধিশোষিত হচ্ছে সেটাকে আমরা এক্স বাই এম দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে দেখো আমরা যদি দুটো গ্রাফ দেখি, খেয়াল করো এক্স বাই এম ভার্সেস টেম্পারেচার, এই গ্রাফটা যদি দেখি আমরা এরকম একটা ডিকে টাইপের গ্রাফ পাবো, এক্সপোনেনশিয়াল ডিকে হবে। কারণ তোমরা দেখলে যত তোমরা টেম্পারেচার বাড়াবে তত কি হবে, অ্যাডজর্পশন কমতে থাকবে। এটা কিন্তু ফিজিক্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে বা ভৌত অধিশোষণের ক্ষেত্রে। তাহলে ফিজিক্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে আমরা এই রকম একটা গ্রাফ পাবো, কিন্তু কেমিক্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে গ্রাফের নেচারটা একটু আলাদা হবে, কারণ কেমিক্যাল অ্যাবজর্পশন কেমিক্যাল বন্ডিং ফর্মেশনের জন্য হয়, তার জন্য ইনিশিয়ালি একটা অ্যাক্টিভেশন এনার্জি লাগে, তার জন্য টেম্পারেচার একটু প্রয়োজন হয় যা অ্যাক্টিভেশন এনার্জি প্রোভাইড করে। এই জন্য দেখবে গ্রাফটা ইনিশিয়ালি একটু বাড়লে পরে দেখবে গ্রাফটা কি হবে, আবার ডিক্রিজ করছে। তাহলে এটা হলো কেমিক্যাল অ্যাবজর্পশন বা রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে। তাহলে রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে গ্রাফের নেচারটা কিন্তু বাবা একটু আলাদা হবে। এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাবজর্পশন, এটা হচ্ছে কেমিক্যাল অ্যাবজর্পশনের জন্য। এবার এই গ্রাফগুলোকে যখন আঁকা হবে তখন প্রেশারটাকে অবশ্যই কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে প্রেশারকে যেহেতু এখানে কনস্ট্যান্ট রাখতে হচ্ছে, এটাকে আমরা আইসোবারিক গ্রাফও বলতে পারি। তাহলে টেম্পারেচারের সাথে সাথে যখন এক্সটেন্ট অফ অ্যাডজর্পশনের ভ্যারিয়েশন দেখব তখন প্রেশারটা কনস্ট্যান্ট রাখবো, তাই জন্য একে আমরা আইসোবারিক গ্রাফও বলতে পারি। এবার চলো দেখি প্রেশারের সাথে এর কি চেঞ্জ হয়, প্রেশার কিভাবে আমাদের অ্যাডজর্পশনকে পরিবর্তন করতে পারে। তাহলে আমরা দেখব এবার এফেক্ট অফ প্রেশার, প্রেশার কিভাবে আমাদের এই অ্যাডজর্পশনকে পরিবর্তন করতে পারছে সেটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো জেনারেলি কমন সেন্স থেকেই আমরা বলতে পারি প্রেশার যত বাড়বে তত অ্যাডজর্বড হয়ে যাওয়ার প্রবণতাটা কি হবে, বাড়তে থাকবে। এটা আমরা লার্জ অ্যাটেলিয়ার দিয়ে কীভাবে এক্সপ্লেন করব, দেখো আবার আমরা যদি ওই ছবিটা নিই,
এটা একটা অ্যাডজর্বেন্ট, এখানে কতগুলো গ্যাস মলিকুল রয়েছে, এদিকে যাওয়ার পর কি হলো, অ্যাডজর্বড হলো। দেখো এর গায়ে অ্যাডজর্বড হয়ে গেছে। তাহলে একইভাবে তোমরা যদি কনসেপ্টটা ভাবার চেষ্টা করো, এখানে গ্যাস মলিকুলগুলো কি হচ্ছে, অ্যাডজর্বড হয়নি, ফলে কি হচ্ছে, গ্যাস মলিকুলগুলো ছুটোছুটি করছে, ফলে আমাদের যে পাত্র রয়েছে, যে কন্টেনার রয়েছে তার গায়ে গিয়ে ধাক্কা মারছে, ফলে এখানে কিন্তু আমরা বলতে পারি এখানে গেলে প্রেশার বেশি, চাপ বেশি। তাহলে এখানে আমরা দেখব চাপ কিন্তু বেশি, প্রেশার বেশি। আর এখানে যেহেতু অ্যাডজর্বড হয়ে গেছে, ফলে এদিকে গেলে কি হয়, চাপ কম। এখন বাইরে থেকে যদি প্রেশার বাড়াও, আবার লা চাটিলিয়ার প্রিন্সিপাল কি বলছে, যে যদি তুমি প্রেশার বাড়াও, সে প্রেশারকে কমানোর চেষ্টা করবে, কমালে বাড়ানোর চেষ্টা করবে। তাহলে এই সিস্টেমটা তুমি দেখছো, এদিকে গেলে প্রেশার কমার সুযোগ রয়েছে, এদিকে গেলে প্রেশার বাড়ার সুযোগ রয়েছে। এবার বাইরে থেকে যদি প্রেশার বাড়াও, চাপ বৃদ্ধি করো, তাহলে কোন দিকে যাবে, যেদিকে চাপ কমবে। তাহলে এদিকে গেলে চাপ কমার সুযোগ থাকবে। তাহলে এই রিয়াকশান বা এই প্রসেসটা আমরা দেখব বেশি বেশি পরিমাণে এদিকে যাবে, অর্থাৎ অ্যাডজর্পশন হওয়ার টেন্ডেন্সি বাড়বে। এখানে যে গ্রাফটা তুমি পাবে, সেই গ্রাফটা হচ্ছে কীরকম, এই গ্রাফটা হবে এরকম টাইপের। অর্থাৎ আমরা এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন বা অধিশোষণের মাত্রা, এটাকে যদি প্লট করি, তাহলে কি হবে, প্রেশারের সাথে তার ভ্যারিয়েশনটা হবে এরকম। দেখো, অর্থাৎ তুমি খেয়াল করে দেখতে পাচ্ছ যে এই যে গ্রাফটা তোমরা পেলে, দেখো একটা নির্দিষ্ট পয়েন্টে যাওয়ার পর খুব ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু আর বাড়ছে না। প্রথমে বাড়ছে কেন, প্রেশারের সাথে সাথে বাড়বে। তারপর বাড়ছে না কেন, এই সারফেসটা এক সময় পুরোপুরি স্যাচুরেটেড হয়ে যাবে। তখন তুমি যদি প্রেশার বাড়াও, তাহলে তার গায়ে তো আর আটকাতে পারবে না, কারণ পুরো সারফেসটা কি হয়ে গেছে, কভার্ড আপ হয়ে গেছে। এটাকে বলা হবে স্যাচুরেশন পয়েন্ট। এবার এই গ্রাফটাকে কাজে লাগিয়ে, এই যে গ্রাফটা পেয়েছো, এই গ্রাফটাকে ম্যাচ করিয়ে আমরা একটা ইকুয়েশন এখানে দেখতে পাবো, যে ইকুয়েশনটা একজন সায়েন্টিস্টের নামানুসারে, যাকে আমরা বলবো ফ্রেন্ডলিস ইকুয়েশন। এই ফ্রেন্ডলিস ইকুয়েশনটা কি আমরা একটু চলো দেখে নিই। তাহলে আমরা পরবর্তীকালে যেটা আলোচনা করব, যেটা তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যদিও তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে নেই, তাহলে আমরা সেই ইকুয়েশনটা নিয়ে একটু আলোচনা করে নিই। ফ্রেন্ডলিস ইকুয়েশন, আবারও বলছি, এই যে ইকুয়েশনটা নিয়ে আমি আলোচনা করছি, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, উনি এই গ্রাফটাকে দেখে অবজার্ভ করে তাকে ম্যাচ করানোর জন্য এই ইকুয়েশনটা দিয়েছিলেন। কি ইকুয়েশনটা? উনি ইকুয়েশনটা দিয়েছিলেন x/m ইকুয়াল টু k, একটা কনস্ট্যান্ট p⁴1/n। এখানে কিন্তু k এবং 1/n দুটোই কিন্তু কনস্ট্যান্ট, দুটোই কিন্তু ধ্রুবক। তাহলে এই যে গ্রাফটা, এটাকে ম্যাচ করানোর জন্য ইনি একটা এম্পেরিক্যাল ফর্মুলাকে ম্যাচ করছে ভালোভাবে, যেটা সেরকম একটা ইকুয়েশন দিয়েছিলেন, যাকে ফ্রেন্ডলিস ইকুয়েশন আমরা বলবো। তাহলে ফ্রেন্ডলিস ইকুয়েশন হচ্ছে এইটা। এবার এই যে ইকুয়েশনটা তোমরা পেলে, এই ইকুয়েশনে যদি তোমরা ভালো করে খেয়াল করো, দেখতে পাবে এই ইকুয়েশন, এই গ্রাফটার ক্ষেত্রে আমরা তিনটে পার্ট ভাবতে পারি। দেখো, এই প্রথম যে অংশটা পাচ্ছ, খুব ভালো করে যদি খেয়াল করো, যে ফার্স্ট পার্টটা তোমরা পাচ্ছ, খুব গুরুত্বপূর্ণ। এই পোর্শনটার জন্য দেখো আমরা বলতে পারি একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। তাহলে এই জায়গাটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন যদি হয়, তাহলে x/m অবশ্যই কি হবে, kpর সঙ্গে সমান হবে, অর্থাৎ এটা y ইকুয়াল টু mx এর মতো হবে, এর সঙ্গে ম্যাচ করবে। তাহলে এই অঞ্চলে, এই যে রিজিয়ান তোমরা দেখছো, এখানে 1/n এর ভ্যালুটা কত হতে হবে, 1/n এর ভ্যালুটা অবশ্যই আমাদের 1 হতে হবে। তাহলে এই যে রিজিয়ানটা পেলাম, এখানে 1/n এর ভ্যালুটা হচ্ছে 1। এবার দেখো, এই আর একটা রিজিয়ান আমরা ভাবছি, যে এই রিজিয়ানে দেখো এটা আমাদের কি হয়ে গেছে, এক্স অ্যাক্সিস সঙ্গে প্যারালাল হয়ে গেছে। ফলে এই রিজিয়ানে আমরা বলতে পারি কি,
এক্স বাই এম ইকুয়াল টু অবশ্যই কনস্ট্যান্ট হতে হবে, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু সি এর মতো গ্রাফটা হবে। তাহলে এটা কখন সম্ভব? যদি 1/n ইকুয়াল টু 0 হয়, তাহলে p টু দি পাওয়ার 0 ইকুয়াল টু আমরা 1 পাবো, তখনই কিন্তু আমরা এই জিনিসটা বলতে পারবো। তাহলে সেক্ষেত্রে অর্থাৎ এই রিজিয়ানে, এই যে রিজিয়ানটা পাচ্ছ 1/n ইকুয়াল টু কত হবে? 0 হবে। তাহলে এই যে মাঝের যে রিজিয়ানটা পড়ে রইল, এই রিজিয়ানে তোমরা মনে রাখবে 1/n এর ভ্যালুটা কত হবে? এই যে একটা কার্ভ যে পাচ্ছ জায়গাটা, সেখানে 1/n এর ভ্যালুটা 0 থেকে কম হবে এবং মনে রাখবে 1 এর চেয়ে বেশি হবে। তাহলে এই রিজিয়ানে তোমাদের n এর ভ্যালুটা কত হবে বলো? তোমরা n এর যে ভ্যালুটা পাবে সেটা অবশ্যই কি হবে? 0 থেকে বড় হবে, 1 এর চেয়ে ছোট হবে। তাহলে এই জায়গাটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, এটা একটা আমরা কার্ভ পাচ্ছি। এই কার্ভটাকে স্ট্রেট লাইনে কনভার্ট করার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে ইকুয়েশনটা যদি আমরা আবার লিখি, দেখো কি ইকুয়েশনটা পেয়েছিলাম? পয়েন্টলিসের ইকুয়েশন যেটা পেয়েছিলাম, এক্স বাই এম ইকুয়াল টু কে পি টু দি পাওয়ার 1/n। দেখো এটা কিন্তু একটা স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছে না যদি আমরা এক্স বাই এম কে পি এর সাপেক্ষে প্লট করি। তাহলে আমরা যদি দুদিকে লগারিদম নিয়ে নিই, তাহলে আমরা দেখো একটা স্ট্রেট লাইন পাওয়ার জায়গায় চলে যাব। লগ এ ইন্টু লগ বি, সেই ফর্মুলায় যদি আমরা ফেলে দিই লগ এ ইন্টু বি এর ফর্মুলায়, তাহলে আমরা এখান থেকে আমরা কি বলতে পারি? যেহেতু আমরা জানি লগ এ ইন্টু বি ইকুয়াল টু লগ এ প্লাস লগ বি, সেটা যদি অ্যাপ্লাই করি, দেখো লগ কে প্লাস লগ পি টু দি পাওয়ার 1/n। আবার যেটা পাওয়ারে থাকে সেটাকে আমরা এই আগে নিয়ে চলে আসতে পারি 1/n করে। তাহলে এখন যদি দেখো তুমি একটা গ্রাফ প্লট করো এক্স বাই এম এর পরিবর্তে লগ এক্স বাই এম ভার্সেস লগ পি, তাহলে দেখো যে গ্রাফটা পাবে সেই গ্রাফটার নেচার হবে একটা স্ট্রেট লাইন, সেটা কিন্তু পাসিং থ্রু দ্য অরিজিন হবে না। এবং সেই গ্রাফটা থেকে দেখো তুমি যদি তুমি যে গ্রাফের সি পাও, যেটা সি বা ছেদিতাংশ বা ইন্টারসেপ্ট, সেখান থেকে তুমি লগ কে এর ভ্যালুটা বার করতে পারবে। আর এর যে স্লোপ পাবে, সেই স্লোপ থেকে তুমি কি পাবে? 1/n পাবে। তাহলে এই গ্রাফটা কার মতো হবে? y ইকুয়াল টু mx প্লাস c এর মতো, যার c থেকে তুমি এই k এর ভ্যালুটা বার করতে পারবে, কারণ c টা হবে log k এর সমান, আর গ্রেডিয়েন্ট বা স্লোপ হবে 1/n এর সমান। এখান থেকে তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন থাকে, আশা করি বোঝানো গেল। এবার যেটা নিয়ে আমরা আলোচনা করব, এই অ্যাডজর্পশন কিভাবে প্র্যাকটিক্যালি আমরা তার প্রভাবগুলো দেখতে পাই। দেখো ক্যাটালিস্টের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রয়েছে। তোমরা যে অসমসত্ব অনুঘটক অর্থাৎ হেটারোজেনাস ক্যাটালিস্টগুলো পাবে, অর্থাৎ যেখানে সলিডের গায়ে মনে করো কোনো একটা রিয়াকশান হচ্ছে, যেখানে রিয়াকশানটা মনে করো গ্যাসিয়াস রিয়াকশান হচ্ছে, আমরা একটা সলিড ইউজ করছি, সেখানে হেটারোজেনিয়াস যে ক্যাটালিস্ট ইউজ করা হচ্ছে। এখানে যেমন তোমরা জানো যে যখন আমরা অ্যালকিনের হাইড্রোজেনেশন করি, সেখানে নিকেল, প্ল্যাটিনাম এইগুলোকে ব্যবহার করতে পারি অ্যালকিনের ক্ষেত্রে বা অ্যালকাইনের ক্ষেত্রে। তো এটা ক্যাটালিসিস কিভাবে করে চলো একটু বুঝিয়ে দেওয়া যাক। দেখো আমরা বলতে পারি যে এটা একটা সারফেস রয়েছে, ধরো একটা রিয়াকশান এ প্লাস বি, এ বি তৈরি হবে। এখানে ক্যাটালিস্ট হিসাবে কোনো একটা মেটাল এম ইউজ করা হলো। এই মেটালটা কিভাবে, দেখো এখানে এই মেটালের গায়ে এটা অ্যাডজর্পশন প্রসেসে কিভাবে একে ক্যাটালিসিস করছে। প্রথমে গ্যাসগুলো এর কাছাকাছি এলো, ডিফিউশন ঘটলো, অর্থাৎ ব্যাপিত হলো কাছাকাছি এসে। পরের স্টেপে কি হলো, দেখো পরের স্টেপে দেখতে পাবে এই গ্যাসগুলো এই সারফেসে, মেটাল সারফেসে কি হবে? অ্যাডজর্বড হবে। এর গায়ে কি হলো? অ্যাডজর্বড হলো। ভালো করে খেয়াল করবে, এর গায়ে এগুলো অ্যাডজর্বড হয়েছে। পরের স্টেপে এরা নিজেদের মধ্যে রিয়াকশান করবে। এই অ্যাডজর্পশনের ফলে কি হলো? এদের
যে প্রবাবিলিটি, দেখো দুটো গ্যাস যদি দৌড়ে বেড়ায়, আমরা জানি যে রিয়াকশান কখন হয়, দুটো গ্যাস মলিকুল হোক বা দুটো কম্পোনেন্টের মধ্যে যখন কলিশন হয় তখন রিয়াকশান হয়। তাহলে দুটো মলিকুলের যে কলিশনের প্রবাবিলিটি, যদি মনে করো দুটো গ্যাসই ছুটে বেড়ায় তাদের মধ্যে প্রবাবিলিটি কিন্তু কম থাকবে। যদি কোথাও অ্যাডজর্বড হয় তাদের কনসেন্ট্রেশন বাড়বে, তাদের কলিশন প্রবাবিলিটি বেড়ে যাবে, তারা বেশি বেশি পরিমাণে পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করবে, ফলে রিয়াকশানের প্রবাবিলিটি বেড়ে যাবে। তাহলে এর গায়ের আপাতত অ্যাডজর্বড হলো। এর পরের স্টেপে কী হচ্ছে দেখো, এই সারফেসে বসেই তাদের মধ্যে কিন্তু একটা রিয়াকশান ঘটবে। দেখো তাহলে সারফেসে এরা রয়েছে, এ আর বি রয়েছে, অ্যাডজর্বড হয়ে রয়েছে এ আর বি। এবার এই সারফেসে বসেই কী হচ্ছে দেখো, এদের মধ্যে একটা ইন্টারাকশান শুরু হয়ে যায়। একে আমরা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বলতে পারি। এরপরে কি হচ্ছে, এরা নিজেদের মধ্যে রিয়াকশান করে গেল এবং এরা বেরিয়ে চলে গেল, অর্থাৎ এখান থেকে এরা জুড়ে গেল এবং বেরিয়ে চলে গেল। তাহলে দেখো এই যে প্রসেস, এটা আমরা অ্যাডজর্পশনের সাহায্যে ব্যাখ্যা করতে পারি কিভাবে এই মেটালটা ক্যাটালিসিসের কাজ করলো। আর একটা জায়গা এখানে তোমরা দেখতে পাবে যে কিছু কিছু 3 ডাইমেনশনাল সিলিকেট আছে, যেমন অ্যালুমিনো সিলিকেট। তোমরা যখন পি ব্লকে অ্যালুমিনো সিলিকেট বা 3D সিলিকেট পড়বে, সেখানে আমরা হানিকম বা মৌমাছির কুটুরির মতো এর মধ্যে অনেকগুলো ছিদ্রযুক্ত জায়গা দেখতে পাই, বা কতগুলো সিপ দেখতে পাই, ফাঁকা জায়গা দেখতে পাই, অনেকটা চালুনির মতো ফাঁকা জায়গা দেখতে পাই, নির্দিষ্ট রেডিয়াসের কতগুলো ফাঁকা জায়গা দেখতে পাই। অ্যালুমিনো সিলিকেট বা জিওলাইট এসবের ক্ষেত্রে আমরা এগুলো দেখতে পাই। এবার সেক্ষেত্রে তোমাদের যেটা মনে রাখার বিষয়, দেখো এই যে গহ্বরটা, এই যে ফাঁকা জায়গাটা ভেতরে রয়ে গেছে, এই ফাঁকা জায়গায় যেহেতু একটা স্পেসিফিক সাইজ রয়েছে, ফাঁকা জায়গার যেহেতু একটা স্পেসিফিক সাইজ রয়েছে, সেখানে কিন্তু একটা নির্দিষ্ট মাপের নির্দিষ্ট সাইজের কোনো কম্পোনেন্ট কিন্তু আটকাতে পারবে। দেখো এই সাইজটাও এখানে ম্যাচেবল নয়, এই সাইজটাও ম্যাচেবল নয়, কিন্তু এরকম টাইপের যে সাইজগুলো পাবে সেগুলো কিন্তু সুন্দর এখানে কিন্তু আটকে যেতে পারবে বা আবদ্ধ হতে পারবে। এবং এটা একটা যেহেতু পার্টিকুলার শেপকেও সিলেক্ট করে, পার্টিকুলার শেপের উপর ডিপেন্ড করে ক্যাটালিসিসের কাজ করে, ওইটাকে বলা হয় শেপ সিলেক্টিভ ক্যাটালিস। তাহলে জিওলাইট বা বিভিন্ন প্রকারের অ্যালুমিনো সিলিকেটগুলো যেগুলো তোমরা 3D সিলিকেটে পাও, তারা কিন্তু এই রকমের শেপ সিলেক্টিভ ক্যাটালিস হিসাবে কাজ করে। বিভিন্ন রিয়াকশানের, বিভিন্ন হাইড্রোকার্বনের তোমরা ক্র্যাকিং রিয়াকশান ক্ষেত্রে পাবে, বা আইসোমেরিজম তোমরা যেগুলো পাবে, ঠিক আছে। তাহলে আইসোমেরিজম বা ক্র্যাকিং অফ হাইড্রোকার্বনের জন্য তোমরা পাবে। যেমন একটা নাম বলে রাখি, ZSM5, এটা একটা বিশেষ ধরনের অ্যালুমিনো সিলিকেট। এটা একটা জিওলাইট, যেটা কি করে, আমাদের পেট্রোল, গ্যাসোলিন এগুলো যখন তৈরি করা হয়, অ্যালকোহলের ডিহাইড্রেশন দ্বারা, অ্যালকোহলের যখন ডিহাইড্রেশন দ্বারা আমরা পেট্রোল বা গ্যাসোলিন তৈরি করতে চাই, তখন এই শেপ সিলেক্টিভ ক্যাটালিস বা এই জিওলাইট ক্যাটালিস্টটি ইউজ করা হয়। ডিহাইড্রেশন দ্বারা যখন তুমি অ্যালকোহল থেকে গ্যাসোলিন বা পেট্রোল তৈরি করতে চাইছো। আরেকটা খুবই কমন জিনিস তোমরা জানো, বায়োলজিতে তোমরা পড়বে বা লাইফ সায়েন্সে পড়বে, সেটা কি, যে এনজাইম ক্যাটালিসিস। তোমরা জানো কোনো একটা এনজাইম পার্টিকুলার সাবস্ট্রেটের সঙ্গে প্রথমে জোড়ে একটা কমপ্লেক্স তৈরি করে এবং পরবর্তীকালে এনজাইম আলাদা হয়ে যায় এবং প্রোডাক্ট তৈরি হয়। এটাকে দেখো যে থিওরি দিয়ে এক্সপ্লেন করা হয়, সেটার নাম হচ্ছে লক অ্যান্ড কি থিওরি। দেখো এটা মনে করো এনজাইম, এটা মনে করো সাবস্ট্রেট, একটা পার্টিকুলার সাবস্ট্রেটের কাছাকাছি এলো। এবার এই এনজাইমের যে অ্যাক্টিভ সারফেস রয়েছে, সেই অ্যাক্টিভ সারফেসের মধ্যে এইটা গিয়ে কি হলো, আবদ্ধ হলো, ট্র্যাপড হলো। এটাকে আমরা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বলছি, ইএস দিয়ে ডিনোট করছি। এর পরের স্টেপে এনজাইম আবার আলাদা হয়ে গেল, এনজাইম পোর্শনটা কী হয়ে গেল, আবার আলাদা হয়ে গেল, আর সাবস্ট্রেটটা প্রোডাক্টে পরিণত হয়ে গেল। তাহলে মনে রাখতে হবে
এনজাইম ক্যাটালিসিস কিন্তু অনেক বেশি স্পেসিফিক, অনেক বেশি সুনির্দিষ্ট, কারণ পার্টিকুলার এনজাইম পার্টিকুলার সাবস্ট্রেটের উপরই কাজ করে, কারণ পার্টিকুলার এনজাইমের পার্টিকুলার একটা সারফেস থাকে, অ্যাক্টিভ সারফেস থাকে, যেখানে সে একটা নির্দিষ্ট সাবস্ট্রেটকেই আবদ্ধ করতে পারে। এইভাবে ক্যাটালিসিসের যে প্রক্রিয়া, সেই ক্যাটালিসিস প্রক্রিয়াগুলিকে অ্যাডজর্পশন প্রভাবিত করে। তাহলে অ্যাডজর্পশনের মাধ্যমে এইভাবে আমরা ক্যাটালিসিসগুলোকে ব্যাখ্যা করতে পারি। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। যদি ভালো লেগে থাকে, যদি কিছু শিখে থাকো, তোমরা বন্ধুদের শেয়ার করবে এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওকে পেতে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা যখনই কোনো নতুন ভিডিও এখানে আপলোড হবে তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পাও এবং দেখতে পাও। আবার সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।